যখন এই জাল ভোটটা হয় তখন কিন্তু মানুষ গিয়ে যারা দুষ্কৃতিকারী, যারা ভোট জালিয়াতি করে, তারা ওই ব্যালট পেপার সিল নিয়ে গণহারে সিল মেরে ঢুকায় দেয়। ওই সিলের ধার কেউ ধরে না। এই জন্যে ওইভাবে ভেরিফাই করলে এইটা ধরা খুব সহজ হবে। কিন্তু আমাদের একটা বড় সমস্যা কি জানেন? আমাদের দেশে নির্বাচন শেষ হওয়ার খুব অল্প সময় পরে ইলেকশন কমিশন খুব দ্রুততার সঙ্গে গেজেট প্রকাশ করে দেয়। আর গেজেট যখন প্রকাশ করে তখন আর এটা ইলেকশন কমিশনের হাতে থাকে না, এটা চলে যায় আদালতে। অর্থাৎ কেউ যদি চ্যালেঞ্জ করে তখন তাকে আদালতে যেতে হবে, কমিশনের কিছু করার থাকে না। হুইচ ইজ এ শর্টকামিং অফ আওয়ার লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমাদের আইনে একটা বড় দুর্বলতা। সো এই সব মিলিয়ে আমরা আসলে যদি শর্ট টার্ম চিন্তা করি তাহলে প্রথম কাজটা হচ্ছে যে আগামী নির্বাচন তো একদম দরজায়, তাই না? যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, এটা নিয়ে আমাদের ভাবার মানে কথা বলার বা ভাবার আর সুযোগ নেই, অবকাশ নাই। বাট যেটুকু বাকি আছে ওইটাতে একটা ফোকাস করা। প্রথম ফোকাসটা হতে পারে আপিল। আপিলটাকে স্বচ্ছতার সঙ্গে যাচাই বাছাই করে রায় দেওয়া। যেমন আমি ওই যে তাসনিম জারার প্রসঙ্গ আসছে, আমি এটা শোনার পরেই আমার অফিসে আমি বলতেছিলাম যে শি উইল গেট ব্যাক হার নমিনেশন, এটা ভ্যালিড হয়ে যাবে। আমি একদম পরিষ্কারভাবে বললাম যে এটা ভ্যালিড হয়ে যাবে, এবং আজকে দেখলাম নিউজে তারটা ভ্যালিড হয়ে গেছে। খুলনা থেকে একজন প্রার্থী আমাকে ফোন করেছে, মানে যেদিন সে ফোন করেছে বলল স্যার আমারটা বাতিল হয়ে গেছে। কী কারণে? এই কারণে। আমি বললাম আপনি অ্যাপিল করেন, আপনারটা হবে। তো সে আমাকে একটু আগে জাস্ট SMS করলো যে সে ফিরে পেয়ে গেছে। তাই আমি বলবো যে প্রথম স্টেপটা হবে ইলেকশন কমিশনের এই আপিল প্রক্রিয়াটার মধ্যে স্বচ্ছতা আনা, এটার মধ্যে যাতে কোনো রকম অনিয়ম না হয় সেটাতে ফোকাস করা, এটা নাম্বার 1। নাম্বার 2, যখন প্রচারণা হবে ওইটাকে ওই মাঠটাকে ফেয়ার রাখা। এই যে দেখবেন কিছু প্রশ্ন অনেক দল থেকে উঠতেছে, মাঠ সমতল না। এখন ইলেকশনের মাঠ যদি সমতল না থাকে তাহলে তো খেলাটা হবে না, জমবে না। আপনি একটা দলকে পাহাড়ের উপরে দিয়ে দিলেন, আর একটা দলকে পাহাড়ের নিচে দিয়ে দিলেন। যে উপরে থাকে সে শুধু বল নিয়ে নিচে গোল দিতে থাকবে, আর যে নিচে আসে সে গোল দিতে পারবে না, বল উপরে উঠতে পারবে না। এই জন্য মাঠটাকে সমতল রাখা, এই দায়িত্বটাও ইলেকশন কমিশনের, তার যে হ্যান্ডসগুলো আছে তাদের দ্বারা এই কাজটা করে ফেলা। আর 3 হচ্ছে ভোটার উপস্থিতি। এই যে আমাদের সাইম সাহেব বললেন যে ব্যাপক একটা পার্সেন্টেজ, আমি 2 দিন আগে ইলেকশন কমিশন থেকে পরিসংখ্যান নিলাম যে আমাদের 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত ভোটার কত? 28%। এটা কমিশন থেকে আমাকে বলল যে 28% আছে। তা 28% ভোটার মানে তো বিরাট ব্যাপার, তাই না? এই যে আপনারা যারা ইয়াং আছেন, হ্যাঁ, এটা আপনারা মনে হয় যে এইটা যদি আপনারা ঠিকভাবে ভোট প্রয়োগ করেন তাহলে ইলেকশনের ফলাফল অন্যদিকে চলে যেতে পারে। সো এটা একটা বড় ফ্যাক্টর। আর হচ্ছে ইলেকশনটা আলোচনায় আসছে, ইলেকশন কমিশন একা ইলেকশন করতে পারে না, অসম্ভব ব্যাপার। তার মাত্র 4000 কর্মকর্তা কর্মচারী আছে, আর দরকার হয় প্রায় 10 লাখ সব মিলিয়ে। কাজেই যার যে ভূমিকাটা আছে, এই পলিটিক্যাল পার্টি বলেন, গণমাধ্যম বলেন, ভোটার বলেন, নাগরিক সমাজ বলেন, ইভেন ইন্টারন্যাশনাল কমিউনিটি, প্রত্যেকেরই যার রোলটা তাকে প্লে করতে হবে যথাযথভাবে। আচ্ছা, আর একটা হচ্ছে যেটা ইলেকশন কমিশনের সমালোচনা হলো, আমি বলবো যে ইলেকশন কমিশনকে খুব শক্ত ভূমিকায় নামতে হবে, খুবই শক্ত ভূমিকায়। মানে অর্থাৎ ছোট্ট একটা অনিয়ম দেখলেও অনিয়ম দেখার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে। ভারতে আমার মনে আছে 2009 সালে কংগ্রেস ক্ষমতায় ছিল, একটা উপনির্বাচন হচ্ছিল কোনো একটা এলাকায়। সালমান খুরশিদ তখন ইউনিয়ন ল মিনিস্টার, উনি গেছেন ওই এলাকায়, ওখানে যায় উনি ক্যাম্পেইন করছেন। ভারতের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী এইভাবে ক্যাম্পেইন করা যায় না। তো ইলেকশন কমিশন তাকে একটা নোটিশ দিল, কারণ দর্শাও নোটিশ, কেন আপনি ক্যাম্পেইন করলেন? উনি উত্তর দিলেন না, সালমান খুরশিদ। আর একটা নোটিশ দিল, উত্তর দিলেন না। কমিশন বসে থাকলো না, সে কী করলো? রাষ্ট্রপতির কাছে গেল ইলেকশন কমিশন, যে একজন মন্ত্রী আমাদের কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছে, আমরা অ্যাকশন নেব। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে নিতে পারি, বাট আপনি কিছু বলবেন কিনা বলেন। তারপরের দিনই সালমান খুরশিদ ইলেকশন কমিশনে এসে এইভাবে হাত জোর করে ক্ষমা চাচ্ছে যে আমি দুঃখিত, আর করবো না, ভুল হয়ে গেছে আমার। সো ছোট্ট একটা প্রবলেম দেখলো ইলেকশন কমিশন, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তাছাড়া এই ছোটো ছোটো ভুল থেকে বড় বড় ভুল যখন হবে তখন সব কিছু এলোমেলো হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে পোলিং এজেন্ট। এই যে পলিটিক্যাল পার্টির যে এজেন্টগুলো থাকবে, প্রত্যেক বুথে প্রত্যেক ভোট কক্ষে একজন করে এজেন্ট থাকবে, তাদেরকে শক্ত ভূমিকায় অবতীর্ণ হওয়া। অর্থাৎ কোনো রকম অনিয়ম হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা, কমপ্লেন করা, এই যে সোশ্যাল মিডিয়ার কথা আসছে এগুলোতে পাবলিশ করে দেওয়া। আর হচ্ছে পর্যবেক্ষক এবং সাংবাদিক, এখানে তাদের একটা বিশাল দায়িত্ব আছে।
পর্যবেক্ষকরা কেন্দ্রে কেন্দ্রে যাবে, গার্ড হিসেবে কাজ করবে, সাংবাদিকরাও তাই গার্ড হিসেবে কাজ করবে। কাজেই তাদের এই গার্ড দেওয়াটা হইতে হবে শক্তিশালী, যাতে করে তারা সব কিছুতে পাহারা দিতে পারে। আর আপনারা যারা আছেন ভোটারদের একটা লিমিটেশন হচ্ছে, এই যদিও আসলে পাহারা দেবেন, কিন্তু পাহারা কিন্তু আপনারা ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে দিতে পারবেন না। আইনটা হচ্ছে যে ভোট কেন্দ্রের 400 গজের বাইরে থাকতে হবে। আপনি ভোট দেওয়ার জন্য যেতে পারবেন, আবার ফিরে আসতে পারবেন, বাট পাহারাটা আপনার দিতে হবে ভোট কেন্দ্রের 400 গজের যে বাউন্ডারি তার বাইরে। আমার কাছে মনে হয় যে এই কাজগুলো যদি আমরা করি তাহলে আগামী নির্বাচনটা ভালো হতে পারে। বাট একটা নির্বাচন ভালো হলে কি আমরা আমাদের নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে পারবো? অসম্ভব। ওই যে আমাদের শিহাব সাহেব বললেন যে 2001 সালের নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য, তার আগে 91 সালের নির্বাচন ভালো, বাট আমরা কি এটা ধরে রাখতে পারি নাই। তা আমার কাছে মনে হয় যে এই আগামী নির্বাচনটা হতে পারে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা প্রাতিষ্ঠানিকীকরণের ভিত্তি, ফাউন্ডেশন হতে পারে এটা। বাট এইটা দিয়ে মাত্র আমরা যে একটা নির্বাচন করে বসে থাকবো, ঘুমিয়ে যাবো যে নির্বাচন ভালো হয়েছে, এইটা করার কোনো সুযোগ নেই। আমাদেরকে সিরিজ অফ ইলেকশন ভালো করতে হবে, না হলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে থাকবো। এবং এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই যে এতগুলো সংস্কার কমিশন, আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে 250টার মতো সুপারিশ দিয়েছি, 250টার মতো। মানে আইনও তৈরি করে দিয়েছি। ধরেন যে ডেলিমিটেশন বাউন্ডারি, একটা নতুন আইন তৈরি করে দিয়েছি আমরা।